দুটো গোলক সম্পর্কে আলোচনা হয়। একটা হচ্ছে পূর্ণ গোলক, ঠিক আছে? পূর্ণ গোলক, মনে করো একটা ফুটবল, সেটা হচ্ছে পূর্ণ গোলক। এই পূর্ণ গোলকের বক্রতল বা পার্শ্বতলও বলা হয় এটাকে। বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, তার ফর্মুলা হচ্ছে 4 পাই আর এর স্কোয়ার, এত বর্গ একক, যেখানে আর এককটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান সমান আর একক। আর হচ্ছে আয়তন। ধরো একটা ফুটবলের ভেতরে হাওয়া ভরা হচ্ছে, তাহলে ফুটবলটা ফুলে উঠে একটা পূর্ণ গোলকের আকৃতি ধারণ করবে। তো সেক্ষেত্রে আয়তন 4/3 পাই আর কি, এত ঘন একক, ঠিক আছে? এটা গেল হচ্ছে পূর্ণ গোলক। এইবার আসি অর্ধ গোলক। তো অর্ধ গোলকের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো, পূর্ণ গোলকের বক্রতল বা পার্শ্বতল কত ছিল? 4 পাই আর স্কোয়ার। তাহলে এবার অর্ধ গোলক মানে কি? অর্ধেক, তাহলে ইন্টু অর্ধেক মানে কি? হাফ, 1/2, ঠিক আছে? এত বর্গ একক। তাহলে 2 দিয়ে 4 কাটলে 2, তাহলে কত চলে আসলো? 2 পাই আর স্কোয়ার, এত বর্গ একক, ঠিক আছে? আচ্ছা, এইবার এই অর্ধগোলকের বক্রতল বা পার্শ্বতল বাদ দিয়ে আরো একটা অংশ হয়। আগে দেখো অর্ধগোলক মানেটা কি। ধরো একটা বাটি, এইটা হচ্ছে অর্ধগোলক। এই যে নিচের যে অংশটা, এই অংশটা হচ্ছে বক্রতল, ঠিক আছে? যেটা আমি এই যে এখানে এইমাত্র লিখলাম, বক্রতল। ব্যাসার্ধ আর একক। এই যে বক্রতলের সাথে এই যে মুখ, অর্ধগোলকের যে মুখের অংশটা, এই অংশটাও যদি যোগ হয় বক্রতলের সাথে, এই যে অর্ধগোলকের যে মুখের অংশটা, এই অংশটাও যদি যোগ হয়, তখন সেইটাকে বলা হয় অর্ধগোলকের সমগ্র তল, ঠিক আছে? এই নিচের অংশটা বক্রতল, যেটা আমি এখানে লিখেছি, এর সাথে যদি এই মুখের অংশটাও যোগ হয়, তখন সেটাকে কি বলা হয় বললাম? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো? সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তল কি বললাম? এই যে বক্রতল, কত লিখেছিলাম? 2 পাই আর স্কোয়ার। বক্রতল 2 পাই আর স্কোয়ার, তার সাথে এই যে এই মুখের অংশটা, এই মুখের অংশটা কি? একটা, এই যে মুখের অংশটা কি? একটা বৃত্ত, তাই তো? এই মুখের অংশটা কি? একটা গোল অংশ, মানে বৃত্ত। এই বৃত্তর ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় সবসময়? ক্লাস 9-এ আমরা দেখেছি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে বক্রতল 2 পাই আর স্কোয়ার, তার সাথে এই মুখটা একটা বৃত্ত, বৃত্তর জন্য যোগ হলো ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে পুরোটা মিলে কত হয়ে গেল? 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে? এটা গেল সমগ্র তল। এইবার আসি আয়তন। দেখো, পূর্ণ গোলকের আয়তন আমি কত লিখেছিলাম একটু আগেই? 4/3 পাই আর কিউব। এই যে পূর্ণ গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এইবার তাহলে এটা তো অর্ধগোলক, তাহলে অর্ধগোলক কি হবে? তার অর্ধেক, অর্ধেক মানে 1/2, হাফ, তাই তো?
এত ঘন একক। তাহলে 2 দিয়ে 4 কাটাকাটি করলে 2, 2 দুগুণে 4, তাহলে এটা কত চলে আসলো? 2/3 পাই আর কিউব, এত ঘন একক। ঠিক আছে, বোঝা গেল? এইবার এইগুলোর উপর নির্ভর করে তোমাদের বইতে কোষে দেখি 12 যেটা রয়েছে সেখানকার আমি এবার একের পর এক অঙ্ক শুরু করছি। ঠিক আছে, তাহলে তোমাদের বইতে প্রথম যে অঙ্কটা আছে 1 নম্বর অঙ্ক বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 10.5 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ কত বলে দিয়েছে? গোলকের ব্যাসার্ধ 10.5 সেমি, 10.5 সেমি। তাহলে আমার কাছে জানতে চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, শুধু গোলক বললে ধরেই নেবে তোমাদের পূর্ণ গোলকের কথা বলেছে, ঠিক আছে? আর অর্ধ গোলক হলে সেটা প্রশ্নে উল্লেখ করে দেবে। শুধু গোলক যদি বলে তোমরা ধরেই নেবে পূর্ণ গোলকের কথা বলা হয়েছে, অর্ধ গোলক হলে সেটা তোমাদের প্রশ্নে উল্লেখ করে দেবে। তাহলে তোমার কাছে জানতে চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। পূর্ণ গোলকের বক্রতল যা, পার্শ্বতলও তাই, সমগ্র তলও তাই। কি বললাম? পূর্ণ গোলকের বা শুধু গোলকের বক্রতল যা, পার্শ্বতল তাই, সমগ্র তল তাই। তাহলে তার ফর্মুলা কি? একটু আগেই বলেছিলাম, পাই আর 4 পাই আর স্কোয়ার, তাই তো? এইবার তাহলে 4 পাই আর স্কোয়ার মানে কি? 2 বার আর হবে, তাহলে আর ইন্টু আর, আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কত চলে আসলো? 4 পাই মানে 22/7 ইন্টু আর মানে 10.5 ইন্টু আবার আর মানে 10.5, এত বর্গ সেমি। ঠিক আছে, এইবার তাহলে পয়েন্ট উঠলে নিচে 10, আবার পয়েন্ট উঠলে নিচে 10। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণে 10, আবার এই 2 দিয়ে এই 10কে কাটাকাটি করলে আবার 5। ঠিক আছে, তাহলে এবার দেখো 7 দিয়ে যদি 105কে কাটা হয়, 7 দিয়ে যদি 105কে কাটা হয় তাহলে কত আসে? 15, তাই তো? আর 5 দিয়ে যদি আবার এই 15কে কাটা হয় তাহলে কত আসে? 3। ঠিক আছে, আর এই 5 দিয়ে 105কে কাটাকাটি করলে 21। ঠিক আছে, তাহলে কত চলে আসলো? পড়ে রইল কত? প্রথমে 22, তারপরে 3, তারপরে 21, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে হয়ে গেল কত? 1386 বর্গ সেমি। এটাই তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, এরপরে তাহলে 2 নাম্বার অঙ্কটা দেখা যাক। 2 এর অঙ্কটা বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। তো দেখো, একটা চামড়ার বল, বল মানে কি? অবশ্যই পূর্ণ গোলক। তাহলে চামড়া দিয়ে একটা বল তৈরি করা হচ্ছে, তার মানে তার সমগ্র তলের ক্ষেত্রফল করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি মনে করি বলটির ব্যাসার্ধ আর সেমি, তাহলে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তাহলে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার এত বর্গ সেমি। এইবার দেখো কি বলেছে? প্রতি বর্গ সেমি 17.50 টাকা। তাহলে প্রতি বর্গ সেমি, প্রতি মানে হচ্ছে 1, তাহলে 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। ঠিক আছে, তাহলে সুতরাং 1 টাকা খরচ হয়, এটা নিচে চলে আসবে, তাহলে 1/17.50 এত বর্গ সেমিতে।
এইবার দেখো তোমাকে বলেছে বইতে মোট খরচ হয় 431.20, তাহলে 431.20 টাকা খরচ হয়, 431.20 বাই 17.50 এত বর্গ সেমিতে। ঠিক আছে, দেখো ওপরেও 2 ঘর আগের দশমিক উঠে গেল, নিচেও 2 ঘর আগের দশমিক উঠে গেল। ঠিক আছে, আর 0 0 কাটাকাটি হয়ে গেল, তাহলে পড়ে রইল কত? 4312 বাই 175 এত বর্গ সেমি। আচ্ছা, একটা বল তৈরি করা হচ্ছে মানে অবশ্যই সমগ্র তলের ক্ষেত্রফল, প্রশ্ন শুরুতেই বললাম। তাহলে একটু আগে আমি সমগ্র তলের ক্ষেত্রফল দেখেছিলাম 4πr² বর্গ সেমি, আর এইমাত্র পেলাম কত বর্গ সেমি? এইটা। তাহলে সুতরাং প্রশ্নানুসারে এই যে 4πr² সেটা সমান সমান এই যে পেয়েছি আমি বলটা তৈরি করতে যে বর্গ সেমি। ঠিক আছে, এইবার তাহলে দেখো 4π মানে 22/7 ইন্টু r², 4312 বাই 175। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো r² ইকুয়াল টু 4312 ইন্টু 7, কোনাকুনি ওপরে আসবে, 7 কোনাকুনি ওপরে আসবে, আর এইদিকে 175 ইন্টু এই যে 4 আর 22 এদিকে কোনাকুনি নিচে নামবে, 4 আর 22 এদিকে কোনাকুনি নিচে নামবে। ঠিক আছে, তাহলে এবার দেখো 7 দিয়ে 175কে কাটাকাটি করলে 25। ঠিক আছে, 25, আর 22 দিয়ে 4312কে কাটাকাটি করলে 196। ঠিক আছে, 196। তাহলে এই জায়গাটায় কত চলে আসলো? r² ইকুয়াল টু 196 বাই 4/25 100, 4/25 100। এইবার r² উঠলে কি হবে? রুট, তাই না? r² উঠলে কি হবে? রুট। তাহলে 196 রুট মানে 14 বাই 100 রুট মানে 10। তাহলে 14/10 যেহেতু আছে, এক ঘর আগে দশমিক হবে, তাহলে 4-এর আগে দশমিক হয়ে 1.4। এইবার আর কে আমি প্রশ্নের শুরুতে কি ধরে নিয়েছিলাম? ব্যাসার্ধ। তাহলে সুতরাং ব্যাসার্ধ সমান সমান চলে আসলো আমার 1.4 সেমি। তাহলে এবার ব্যাস কি হয়? ব্যাসার্ধর দ্বিগুণ, তাই না? তাহলে 2 ইন্টু 1.4 সেমি, 2 ইন্টু 1.4 সেমি, তাহলে 2.8 সেমি। ঠিক আছে, 2.8 সেমি। ঠিক আছে, এরপরে তাহলে 3 নাম্বার অঙ্কটা করা যাক। কি বলেছে? স্কুলের শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাস 7 সেমি। তাহলে তাহলে বলের ব্যাস বলেছে সমান সমান 7 সেমি। এটা বলের ব্যাস বলেছে কিন্তু। তাহলে আমার দরকার কি? প্রশ্নের শুরুতেই বলেছি, চ্যাপ্টারের শুরুতেই বলেছি, আমার সবসময় আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি হয়? ব্যাসের অর্ধেক, তাহলে বাই 2 সেমি। ঠিক আছে, তাহলে বলেছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। দেখো, যখন কোনো নিরেট গোলক আসে, শর্টপাট খেলার যে বলটা তোমরা দেখেছো প্রত্যেকেই স্কুলে লোহা দিয়ে তৈরি হয়, সেটা কিন্তু নিরেট বল। কিন্তু ফুটবল কিন্তু ফাঁপা বল, মানে ভেতরে হাওয়া থাকে, আর কিছু কিন্তু থাকে না, সেটা হচ্ছে ফাঁপা গোলক। কিন্তু শর্টপাট খেলার যে বলটা যেটা লোহা দিয়ে তৈরি হয় ওটা কিন্তু নিরেট গোলক। তাহলে লোহা দিয়ে একটা বল তৈরি করা হচ্ছে, মানে নিরেট গোলক তৈরি করা হচ্ছে। শর্টপাট খেলার বল যেহেতু নিরেট গোলক তৈরি করা হচ্ছে, তার মানে অবশ্যই সেটার আয়তন। তাহলে সুতরাং বলটিতে
লোহা আছে, তাহলে কি বললাম এইমাত্র, লোহা দিয়ে একটা নিরেট বল যদি তৈরি করা হয় বা নিরেট পূর্ণ গোলক যদি তৈরি করা হয় শর্টপাট খেলার বল, তাহলে সেটা আয়তন, তাই না? তাহলে বলটিতে লোহা আছে, আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, এত ঘন একক। ঠিক আছে, তাহলে 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর আর এর কিউব, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 7/2 এর কিউব, এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো, 4/3 ইন্টু 22/7 যেমন ছিল থাকলো, এবার 7/2 এর কিউব, কিউব মানে 3 বার, তাহলে 7/2, 7/2, আবার 7/2। ঠিক আছে, তাহলে 7-এর সাথে 7 কেটে গেল। ঠিক আছে, 2 দিয়ে 4 কাটলে 2 দুগুণে 4, আবার সেই 2 আর এই 2 কেটে গেল, আবার 2 দিয়ে 22 কাটলে 11। ঠিক আছে, তাহলে আমার পড়ে রইল কি, 11 × 7 × 7/3, এত ঘন সেমি। তার মানেটা কত হলো, 539/3, এত ঘন সেমি। তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে কত আসছে দেখা যাক। তাহলে 3 অক্ষে 3, 2 3 নামলো, তাহলে 3 7 21, তাহলে আবার 2 নামলো, আবার 3 9 27, আবার 2 নামলো, তাহলে কত হয়ে গেল, 179 পূর্ণ 2/3, এত ঘন সেমি। ঠিক আছে, বোঝা গেল পুরোটা? আচ্ছা, এরপরে দেখো চারেরটা কি বলেছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক, তাহলে নিরেট গোলকের, দেখো বলেছে কিন্তু 28 সেমি ব্যাস বিশিষ্ট, তাহলে নিরেট গোলকের ব্যাস হচ্ছে 28 সেমি, এটা কিন্তু ব্যাস। আর আমার সবসময় দরকার কি, আর মানে কি, এই চ্যাপ্টারের শুরুতেই বললাম ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি হয়, ব্যাসের অর্ধেক, তাহলে বাই 2, আর 28/2 মানে 14 সেমি। 2 দিয়ে যদি 28কে কাটাকাটি করি, 14 দুগুণে 28, তাহলে 14 সেমি। ঠিক আছে, এইবার বলেছে যে তাকে যদি জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয় তাহলে যেই পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করি। দেখো, কোনো কিছুকে আমরা যখন জলে নিমজ্জিত করি, সম্পূর্ণ নিমজ্জিত করি, তখন সেই বস্তুটা সবসময় তার আয়তনের সমান জল অপসারিত করে। ঠিক আছে, কোনো বস্তুকে আমরা যখন জলে সম্পূর্ণ নিমজ্জিত করি তখন সে তার আয়তনের সমান জল অপসারিত করে। আমি এখানে লিখেও দিচ্ছি, কোনো বস্তুকে যখন জলে সম্পূর্ণরূপে, দেখো প্রশ্ন বলেছে সম্পূর্ণরূপে, তাহলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয় তখন বস্তুটি তার আয়তনের সমান জল অপসারিত করে। ঠিক আছে, বস্তুকে তার নিমজ্জিত করে তখন বস্তুটি তার আয়তনের সমান জল অপসারিত করে। ঠিক আছে, জল অপসারিত করে। ঠিক আছে, তাহলে সুতরাং অপসারিত জলের আয়তন কি হবে, অপসারিত জলের আয়তন তাহলে গোলকেরই আয়তন, কারণ গোলকের সমান আয়তন বিশিষ্ট জলই গোলক অপসারিত করবে, তাহলে অপসারিত জলের আয়তন সমান সমান নিরেট গোলকের আয়তন।
আচ্ছা, নিরেট গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এইবার তাহলে কি হবে, 4/3 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর কিউব, আর মানে হচ্ছে 14 কিউব, আর বলতে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলেছিল এখানে, 14 বলেছিল। ঠিক আছে, তাহলে এটা ব্যাসার্ধ কত বলেছিল, 14 বলেছিল, তাহলে 14 কিউব। ঠিক আছে, তাহলে এবার দেখো 14 কিউব, তাই না, তাহলে 4/3 পাই মানে 22/7, 14 কিউব মানে কি হবে, 3 বার 14 হবে, তাহলে 14 ইন্টু 14 ইন্টু 14, এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে 7 দিয়ে একটা 14 কাটলে 2 থাকে, তাহলে পড়ে রইল কত দেখো তো, 4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 14, পুরোটার নিচে কি পড়ে রয়েছে, এই জায়গাটা একটা 3, এত ঘন সেমি, তাই তো। তাহলে এইটা সমান সমান, এবার তাহলে দেখো তো কত চলে আসছে, 11498.67, 11,498.67, এত ঘন সেমি। ঠিক আছে, এবার তাহলে 5-এর অঙ্কটা দেখা যাক কি বলেছে। দেখো বলেছে কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে তার পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো, পূর্বে গোলকাকার বেলুনটির ব্যাসার্ধ কি বলেছে, 7 সেমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4 পাই ইন্টু ব্যাসার্ধর স্কোয়ার, ব্যাসার্ধ মানে 7, তাহলে ব্যাসার্ধ স্কোয়ার 7 স্কোয়ার। আচ্ছা, তারপর দেখো বলেছে ফোলাবার পরে বেলুনটির ব্যাসার্ধ কত হয়েছে, ফোলাবার পরে বেলুনটির ব্যাসার্ধ হয়েছে কত, 21 সেমি, তাই না। তাহলে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই ব্যাসার্ধ স্কোয়ার, এখন ব্যাসার্ধ কত, 21, তাহলে 21 স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে, এইবার আমাকে কি বলেছে, এদের অনুপাত, তাহলে সুতরাং এদের অনুপাত কি হবে, প্রথমে ব্যাসার্ধ সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই 7 স্কোয়ার ইস্টু, তারপরে ব্যাসার্ধ 4 পাই 21 স্কোয়ারের জন্য সমগ্র তল কি 4 পাই 21 স্কোয়ার। এইবার দেখো অনুপাত মানেই কি, সেটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাহলে 4 পাই 7 স্কোয়ার ভাগ 4 পাই 21 স্কোয়ার। এবার তাহলে দেখো 4 পাই কেটে গেল, তাহলে এবার কি 7 স্কোয়ারকে আমি দুটো 7 ইন্টু 7 লিখতে পারি, 21 স্কোয়ারকে দুটো 21 ইন্টু 21 লিখতে পারি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো তো, 3 7 21, আবার 3 7 21, তাহলে কত হয়ে গেল, এটা 7 7 তো কেটেই গেছে, মানে 1/3 তিরিক্ষে 9, তাই তো। তাহলে 1/9 মানে 1:9, বোঝা গেল পুরোটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার 6-এর অঙ্কটা দেখা যাক। বলেছে অর্ধগোলকাকৃতি একটি বাটি তৈরি করতে, দেখো বলেছে কি অর্ধগোলকাকৃতি বাটি, কিন্তু ঠিক আছে, এই একটা বাটি তৈরি করছো, বাটিটার ভেতরটা কি ফাঁকা হয়, তো তাহলে ভেতরটা ফাঁকা মানে ওটা নিরেট কিন্তু নয়, তাহলে বাটি যেহেতু নিরেট নয়, বাটি যেহেতু নিরেট নয়, তাই শুধুমাত্র, তাহলে বাটিটা তৈরি করতে তাই শুধুমাত্র
বক্রতলে পাত লাগবে, কারণ বাটির ভেতর তো ফাঁকা, তো আমি যে পাত দিয়ে আমি বাটি তৈরি করব সেটা শুধুমাত্র বক্রতলেই লাগবে। ঠিক আছে, তাহলে আমি মনে করছি বাটিটির মুখের ব্যাসার্ধ আর সেমি। ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকাকৃতি বাটি বলেছে, কিন্তু অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের ফর্মুলা কি 2πr², তাই না? ঠিক আছে, তাহলে দেখো আমি একটু আগেই বলেছি বক্রতলেই শুধু পাত লাগবে, তাহলে আমি দেখতে পাচ্ছি বক্রতল 2πr², আর তোমাদের বইতে বলেছে পাত লাগবে 127/2/3। কি বলেছি? বক্রতলেই শুধুমাত্র পাত লাগবে, তাহলে বক্রতল দেখতে পাচ্ছি 2πr², আর তোমাদের বইতে বলেছে পাত লাগবে 127/2/7। তাহলে প্রশ্নানুসারে এই যে বক্রতলটা পেলাম 2πr², এইটাই সমান 127/2/7। ঠিক আছে, 127/2/7। তাহলে দেখো 2 × 22/7, পাই মানে 22/7, এটা r² যেমন ছিল থাকলো, আর এটা করলে কত আসছে? 891/7। ঠিক আছে, 891/7। এইবার তাহলে দেখো r² এই যে 7 কোনাকুনি উপরে চলে যাবে 891 সাথে, তাহলে 891 × 7 হলো। আর এই যে 2 আর 22 কোনাকুনি নিচে নামবে 7-এর সাথে, তাহলে 7 × 2 × 22 হলো। ঠিক আছে, 7 × 2 × 22 হলো। ঠিক আছে, তাহলে এবার দেখো 7 আর 7 কেটে গেল, 11 দিয়ে কাটাকাটি করলে 11 × 2 = 22, আর 11 দিয়ে কাটাকাটি করলে 81। ঠিক আছে, তাহলে r² = 81 নিচে দেখো দুটো 2 কিন্তু, তাহলে 2 × 2 = 4, তাহলে r² উঠলে রুট হয়ে যাবে, তাই না? তাহলে 81/4। তাহলে দেখো আর 81 রুট মানে 9/4, রুট মানে 2। ঠিক আছে, এইবার এই যে দেখো আর পেলাম 9/2, এই আর কে আমি কি ধরেছিলাম? ব্যাসার্ধ, বাটিটির মুখের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান কত পেয়ে গেলাম? ব্যাসার্ধ সমান কত পেয়ে গেলাম? 9/2 এত সেমি। আচ্ছা, আমার কাছে জানতে চেয়েছে ব্যাস, তাহলে ব্যাস কি হয়? ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে এই যে পেয়েছি ব্যাসার্ধ দ্বিগুণ, তার মানে × 2, তাহলে 2 আর 2 কাটাকাটি হয়ে গেলে কত চলে আসলো? 9 সেমি চলে আসলো। বোঝা গেল পুরোটা? ঠিক আছে, এইবার তারপরে দেখো কি বলেছে 7-এর অঙ্কটা বলছি। কি বলেছে 7-এর অঙ্কটা? একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধ 2.1 সেমি। তাহলে নিরেট লোহার গোলার ব্যাসার্ধ 2.1 সেমি বলেছে, তাই তো? এইবার বলেছে গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে আর তার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখো আমি আগেই বলেছি, একটু আগেই তোমাদের স্কুলের শর্টপাট বল, সেই সময়ও বললাম যে নিরেট লোহার গোলা বা গোলক বা বল যাই তৈরি করো না কেন, পূর্ণ গোলক যাই তৈরি করো না কেন, সেইটার তৈরি করার সময় যদি নিরেট হয় তাহলে তার আয়তন করা হয়, তাই না? তার আয়তন করা হয়। তাহলে এই যে গোলকের ব্যাসার্ধ 2.1 সেমি তোমাকে বলে দিয়েছে,
তাহলে সুতরাং গোলাটির আয়তন, আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর এর কিউব, তাই না? 4/3 পাই আর এর কিউব। তাহলে 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 আর এর কিউব। আর মানেটা কি? ব্যাসার্ধ। কতগুলো দিয়েছে ব্যাসার্ধ? 2.1 কিউব। ঠিক আছে, তাহলে এইবার দেখো এটা কি চলে আসছে, 4/3 ইন্টু 22/7 ইন্টু এই যে 2.1 কিউব, কিউব মানে কি 3 বার হবে, তাহলে 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 এত ঘন সেমি। তাহলে পয়েন্ট উঠলে বাই 10, আবার পয়েন্ট উঠলে বাই 10, আবার পয়েন্ট উঠলে বাই 10। ঠিক আছে, তাহলে এবার দেখো 7 দিয়ে যদি আমি 21কে কাটি 3, সেই 3 আর এই 3 আবার কাটাকাটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানটায় পড়ে রইল কত দেখো তো, 4 গুণ 22 গুণ 21 গুণ 21, 4 22 আর 21 21 বাই 10 10 10, 3টে 10-এ কি হয়? 1000। ঠিক আছে, তাহলে এটা কত চলে আসছে দেখো তো, 1000 মানে 3 ঘর আগে দশমিক হবে, তাহলে 38.808 এত ঘন সেমি। ঠিক আছে, এটা আসলো গোলকটির আয়তন। এইবার চেয়েছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সুতরাং বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই আর এর স্কোয়ার, তাই তো? 4 পাই আর এর স্কোয়ার। তাহলে দেখো 4 পাই বলতে 22/7 ইন্টু আর এর স্কোয়ার, আর আমাকে কত বলে দিয়েছিল? 2.1 তার স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো তো, 4 ইন্টু 22/7 ইন্টু পয়েন্ট উঠলে বাই 10, আর স্কোয়ার আছে মানে আরও একটা 2.1, আর পয়েন্ট উঠলে বাই 10, এত বর্গ সেমি। তাহলে 7 দিয়ে এটা কাটাকাটি করলে কত চলে আসছে? 3 চলে আসছে। ঠিক আছে, তাহলে পড়ে রইল কত, 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 বাই 2 10, তাহলে 10 10কে 100, তাই তো? তাহলে এর পুরোটা মিলে 100 আছে মানে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 55.44 এত বর্গ সেমি। ঠিক আছে, এটা তাহলে কি চলে আসলো আমার? বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, বোঝা গেল পুরোটা? এরপরে তাহলে 8-এর অঙ্কটা দেখা যায়। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তাই আমি এটাকে ভিভিআই দিচ্ছি। তো দেখো কি বলেছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাস 14 সেমি। তাহলে নিরেট গোলকের ব্যাস তোমাকে বলে দিয়েছে, ব্যাস বলেছে কিন্তু 14 সেমি। তাহলে আমার সবসময় কিসের দরকার হয়? ব্যাসার্ধ, তাই না? তাহলে সুতরাং ব্যাসার্ধ সমান সমান কি হয়? ব্যাসের অর্ধেক, তার মানে বাই 2, আর 2 দিয়ে 14কে কাটাকাটি করলে সমান সমান 7 সেমি চলে আসলো। ঠিক আছে, 7 সেমি চলে আসলো। এইবার এই গোলকটিকে গলিয়ে বলেছে, তোমাদের বইতে প্রশ্নে দেখো বলেছে গোলকটিকে গলিয়ে। তাহলে একটা গোলককে গলানো হলে অবশ্যই তার আয়তন, যেহেতু নিরেট বলেছিল, তাহলে আয়তনের ফর্মুলা 4/3 পাই ইন্টু আর এর কিউব। আর সেই আর মানে কি? আজকেই শুরুতে বলেছি ব্যাসার্ধ, তাই না? তাহলে 4/3 পাই, আর মানে ব্যাসার্ধ একটু আগেই পেলাম 7, তাহলে 7-এর কিউব এত ঘন সেমি। ঠিক আছে, এইবার বলেছে এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে দেখো
এই যে গোলকটা, এই গোলকটিকে গলিয়ে আমি মনে করি গোলকটিকে গলিয়ে মোট এনটি নিরেট গোলক তৈরি করা যাবে। গোলকটিকে গলিয়ে মোট এনটি নিরেট গোলক তৈরি করা যাবে। আচ্ছা, এইবার দেখো প্রতিটি নিরেট গোলকের ব্যাসার্ধ তোমাকে কত বলা হয়েছে? 3.5 সেমি। তাহলে ব্যাসার্ধ তোমাকে বলা হয়েছে 3.5 সেমি। আচ্ছা, যেহেতু নিরেট গোলক তৈরি করা হচ্ছে তার মানে অবশ্যই আয়তন। তাহলে সুতরাং আয়তন কি হবে? 4/3 পাই, একটু আগে বলেছিলাম আয়তন 4/3 পাই আর কিউব। আর মানে কি? ব্যাসার্ধ। তাহলে এখন ব্যাসার্ধ কত? 3.5। ঠিক আছে, এইবার এইটা তো প্রতিটি গোলকের আয়তন পেলাম, আর মোট আমি কি করেছি? এনটি গোলক তৈরি করেছি। তাহলে সুতরাং এনটি নিরেট গোলকের আয়তন। তাহলে এনটি নিরেট গোলকের আয়তন কি হবে? এই যে আয়তন আমি পেলাম প্রতিটি গোলকের, মানে একটা গোলকের, তার সাথে কি হয়ে যাবে? এন গুণ হয়ে যাবে, তাই না? তাহলে এন ইন্টু 4/3 পাই 3.5 এর হোল কিউব। ঠিক আছে, এইবার দেখো এই যে এনটা গোলক আমি তৈরি করলাম, নিরেট গোলক আমি তৈরি করলাম, কাকে গলিয়ে তৈরি করলাম? এই যে শুরুতে এই বড় গোলকটাকে গলিয়ে। তাহলে এই বড় গোলকটাকে গলিয়ে এই যে এনটি নিরেট ছোট গোলক তৈরি হলো। তাহলে সুতরাং প্রস্থানুসারে কি হবে? এইটা সমান সমান এইটা। এবার দেখো দুই পাশ থেকে 4/3 পাই 4/3 পাই কাটাকাটি হয়ে গেল। এইবার দেখো তাহলে এই যে এন এর সাথে 3.5 এর কিউব, এটা তো গুণ ছিল, তাহলে এই পাশে গিয়ে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে এটা ভাগ হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো এটাকে কি করে কাটাকাটি করব। দেখো 7 কিউব তার মানে 3টে 7, আর নিচে ছিল 3.5 কিউব, তাহলে 3.5 3বার হলো, তাই তো? তাহলে পয়েন্ট উঠলে উপরে একটা 10, আবার পয়েন্ট উঠলে উপরে একটা 10, আবার পয়েন্ট উঠলে উপরে একটা 10। ঠিক আছে, তাহলে 7 দিয়ে 35কে কাটলে 5 7 35, আবার 7 দিয়ে 35কে কাটলে 5 7 35, আবার 7 দিয়ে 35কে কাটলে 5 7 35। সেই 5 দিয়ে আবার প্রথম 10কে কাটলে 2, দ্বিতীয় 5 দিয়ে দ্বিতীয় 10কে কাটলে 2, তৃতীয় 5 দিয়ে তৃতীয় 10কে কাটলে 2। তাহলে সুতরাং এন সমান সমান কি? 2 ইন্টু 2 4, তার সাথে ইন্টু 2 8। তাহলে কটা গোলক তৈরি করা যাবে? পেয়ে গেলাম 8টি গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে কটা পেয়ে গেলাম? 8টি গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, বোঝা গেল পুরোটা? এইবার দেখো 9 নাম্বার অঙ্কটা কি বলেছে? 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট 3টি নিরেট তামার গোলক গলিয়ে। আবার দেখো নিরেট তামার গোলক, কিন্তু তাকে গলাচ্ছ মানে আয়তন কি বললাম? যেহেতু নিরেট, সেই নিরেট গোলককে গলালে কি? আয়তন, তাই না? তাহলে প্রথমে ব্যাসার্ধ কত? 3 সেমি। তাহলে 3 সেমি
ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। আচ্ছা, আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই ব্যাসার্ধর কিউব। ঠিক আছে, এরপরে কি? 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। তাহলে কি হবে? 4/3 পাই ব্যাসার্ধর কিউব। এখন ব্যাসার্ধ কত? 4, তাহলে 4 কিউব। একই রকম ভাবে তারপরেরটা 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই ব্যাসার্ধর কিউব। ব্যাসার্ধ মানে এখন 5, তাহলে 5 কিউব। এত ঘন সেমি। এবার কি করেছো তুমি? এই 3টে গোলককে গলিয়ে, 3টেকে মিশিয়ে একটা বড় গোলক তৈরি করেছো। ঠিক আছে, এই 3টে গোলককে গলিয়ে মিশিয়ে একটি বড় নিরেট গোলক তৈরি করেছো। তাহলে এই 3টেকে গলিয়ে যেহেতু মিশিয়ে দেওয়া হয়েছে, তাহলে সুতরাং এদেরকে যেহেতু মিশিয়ে দেওয়া হয়েছে, তাহলে সুতরাং গোলক 3টির একত্রিত আয়তন, যখনই তুমি একত্রিত করে দিয়েছো বা মিশিয়ে দিয়েছো, তখনই কি হবে? এই 3টের আয়তন যোগ হয়ে যাবে, তাই না? তাহলে 4/3 প্রথমটা 3 কিউব যোগ 4/3 পাই পরেরটা 4 কিউব যোগ 4/3 পাই তারপরেরটা 5 কিউব। এত ঘন সেমি। ঠিক আছে, এইবার তাহলে দেখো, প্রথমটাতে 4/3 পাই আছে, দ্বিতীয়টাতেও 4/3 পাই আছে, তৃতীয়টাতেও 4/3 পাই আছে। তাহলে পুরোটার থেকে কি হবে? 4/3 পাই কমন যাবে। তাহলে কমন গেলে প্রথমটাতে কত পড়ে আছে দেখো তো? 3 কিউব। দ্বিতীয়টাতে কত পড়ে আছে দেখো তো? 4 কিউব। তৃতীয়টাতে কত পড়ে আছে দেখো? 5 কিউব। ঠিক আছে, তাহলে এটা কত চলে আসছে দেখো? 4/3 পাই 3 কিউব মানে 27, 4 কিউব মানে 64, 5 কিউব মানে 125। এত ঘন সেমি। ঠিক আছে, এইবার তাহলে এই সবকটা যোগ করলে কত আসে দেখো তো? 4/3 পাই এই সবকটা যোগ করলে কত আসে? 216। এত ঘন সেমি। এইবার তুমি কি করেছো? এই 3টেকে যখনই একত্রিত করেছো, পুরোটা মিশিয়ে তুমি একটা বড় নিরেট গোলক তৈরি করেছো। তো সেই যে বড় নিরেট গোলক, আমি মনে করি বড় নিরেট গোলকটির ব্যাসার্ধ 8 সেমি। তাহলে যেহেতু নিরেট গোলক, আর সেই নিরেট বড় গোলকটাকে তুমি তৈরি করছো, তার মানে অবশ্যই কি? আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। তাহলে এইবার দেখো, এই যে গোলকটা তুমি তৈরি করলে, এই 3টেকে মিশিয়েই তো তৈরি করেছো। তাহলে এই যে 3টের মিশিয়ে তৈরি করেছো মানে 3টের যে একত্রিত আয়তন আর এই যে নিরেট বড় গোলকটার আয়তন, এই দুটো কি হবে? পরস্পর সমান হবে, তাই তো? তাহলে সুতরাং প্রশ্নানুসারে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই কত পেয়েছিলাম? তার সাথে 216। তাহলে 4/3 পাই পাই কেটে গেলে কি পড়ে থাকে?
আর এর কিউব ইকুয়াল টু 216। তাহলে আর এর কিউব ইকুয়াল টু 216 মানে 6 কিউব। তাহলে আর সমান সমান পেয়ে গেলাম কত? 6। ঠিক আছে, এইবার আরকেই তো আমি ধরেছিলাম বড় গোলকটির ব্যাসার্ধ। এই যে দেখো, আরকেই তো আমি ধরেছিলাম বড় নিরেট গোলকটির ব্যাসার্ধ। তাহলে সুতরাং বড় নিরেট গোলকটির ব্যাসার্ধ কত চলে আসলো? সমান সমান 6 সেমি। ঠিক আছে, বোঝা গেল পুরোটা? এরপরে তাহলে 10-এর অঙ্কটা দেখো কি বলেছে। একটি অর্ধগোলাকৃতি গম্বুজ দেখো বলেছে কি অর্ধগোলাকৃতি গম্বুজ, কিন্তু তো এই যে মনে করো এটা অর্ধগোলাকৃতি গম্বুজ। এই অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস ব্যাস বলেছে 42 ডেসিমিটার। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস বলে দিয়েছে 42 ডেসিমিটার। এটা কিন্তু ব্যাস বলেছে। তাহলে আমার দরকার কি? ব্যাসার্ধ। তাহলে সুতরাং ব্যাসার্ধ কি হবে? বাই 2। তাহলে 2 দিয়ে 42কে কাটলে 21 দুগুণে 42, তাহলে সমান সমান কত চলে আসছে? 21 ডেসিমিটার, তাই তো? এইবার কি বলেছে, এই অর্ধগোলাকৃতি যে গম্বুজ এর শুধু উপরিতলে রং করা হয়েছে। উপরিতল মানে হচ্ছে এই যে শুধু এই জায়গাটাতে তুমি রং করেছো, অন্য কোথাও কিন্তু নয়, শুধুমাত্র এই জায়গাটাতেই ওর রং করা হয়েছে। আর এই যে উপরিতল এই জায়গাটা মানেটা কি? এর বক্রতল, তাই তো? তাহলে সুতরাং বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? 4 পাই আর এর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এটা কি হয়ে যাবে? 4 পাই মানে 22/7 ইন্টু আর মানে ব্যাসার্ধ, ওপরেই লেখা আছে 21, তার স্কোয়ার ছিল বলে স্কোয়ার, এত বর্গ ডেসিমিটার। এইবার দেখো 21-এর স্কোয়ার মানে কি? 21 2 বার হবে, তাই তো? তাহলে 7 দিয়ে এটা কাটাকাটি করলে 3, 3 7 21। ঠিক আছে, এইবার তাহলে এইটা গুণ করলে কত চলে আসছে তাহলে? ও, এটা অর্ধগোলাকৃতি গম্বুজ বলেছিল, সরি, এটা 4 পাই আর স্কোয়ার না, অর্ধগোলাকৃতি বলেছিল, তাই 2 পাই আর স্কোয়ার হবে। হ্যাঁ, অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতল, অর্ধগোলকের বক্রতল কি? 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই সব চারগুলো কিন্তু 2 হয়ে যাবে। ঠিক আছে, সব চারগুলো কিন্তু 2 হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল পুরোটা? এইবার তাহলে 2 পাই আর স্কোয়ার, তার মানে এত বর্গ ডেসিমিটার। তাহলে এটা গুণ করলে কত আসছে? 2772, 2772, 2772 এত বর্গ ডেসিমিটার। ঠিক আছে, এইবার এই যে বর্গ ডেসিমিটার আমি পেলাম, সেটাকে যদি আমি বর্গ মিটারে নিয়ে যেতে চাই, তাহলে দেখো ভালো করে দেখো, শোনো যেটা বলছি। এই যে ডেসিমিটার, ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। শুধু ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু তোমার কিন্তু আছে বর্গ ডেসিমিটার। তাহলে তার থেকে বর্গ মিটারে যেতে গেলে আমাকে 10-এর বর্গ দিয়ে ভাগ করতে হবে, কিন্তু শুধু ডেসিমিটার থেকে মিটারে যেতে 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে যেতে গেলে তাহলে 10-এর বর্গ, বর্গ মানে স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত চলে আসছে দেখো তো? 2772 বাই 10-এর বর্গ মানে 100। ঠিক আছে,
আর 100 মানে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 27.72 এত বর্গমিটার, 27.72 এত বর্গমিটার। এইবার বলেছে তাহলে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে। তাহলে সুতরাং প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে গম্বুজটির উপরিতল রং করতে মোট খরচ হবে। মোট খরচ হবে, দেখো প্রতি বর্গমিটার 35, প্রতি মানে কিন্তু 1 বর্গমিটার যদি 35 টাকা হয়, আমি মোট পেয়েছি 27.72 বর্গমিটার, তাহলে এটা কি হবে মোট খরচ। 35 দিয়ে এটাকে আমি কি করব, গুণ করে দেবো। তাহলে 35 গুণ 27.72, 27.72 এত টাকা। 27.72 35 দিয়ে গুণ করলাম, কারণ প্রতি বর্গমিটার 1 বর্গমিটার যদি 35 টাকা হয়, 27.72 বর্গমিটার পেয়েছি আমি মোট বক্রতলের ক্ষেত্রফল, তাহলে সেটা কি হবে 35 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 35 দিয়ে গুণ করলে এটা কত চলে আসছে দেখো তো, 970.20 টাকা। 970.20 টাকা, 970.20 টাকা। ঠিক আছে, তাহলে এত টাকাই আমার মোট খরচ হবে, 970.20 টাকা। ঠিক আছে।